ফিন বাংলা ভয়েসের পক্ষ থেকে আজকেও আপনাদেরকে স্বাগত। শুরু করছি বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে সংবাদ বিশ্লেষণ। আজকে আমাদের সংবাদ বিশ্লেষণটি থাকবে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে, কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় আসলে কিভাবে নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আন্দোলন দমিত আছে কিংবা স্বাভাবিক পরিস্থিতি দিকে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু আসলেই পরিস্থিতি কোন দিকে? আমরা যারা বিদেশে অবস্থান করছি কিংবা প্রবাসী, তারা সবাই কিন্তু বিবিসি বাংলার উপর নির্ভর করে থাকে। যে বিবিসি রিপোর্ট করেছে, আপনারা পুরো রিপোর্টটি পড়তে পারেন। সেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন ছিল এখানে দেখিয়েছে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি, টর্কের মতামত, ইভেন ওয়াশিংটনের প্রতিক্রিয়াও কিন্তু তারা কভার করেছে। এবং পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ তারা দেখিয়েছে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্পষ্ট বক্তব্য সেটাও কিন্তু তারা উঠে ধরেছে। তারপরে প্রভাব কি হতে পারে একটি শিরোনামে তারা অ্যানালিসিস করার চেষ্টা করেছে। এই জায়গাটায় বাংলাদেশের প্রথিতযশা অধ্যাপক সবাই আমরা জানি এবং চিনি, ডক্টর আলী রিয়াজ স্যার, ওনার সাক্ষাৎকারটিও এখানে ছাপা হয়েছে। ওনার কাছেও জানতে চেয়েছিল যে আসলে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক চাপ কিংবা কী ধরনের প্রভাব আসতে পারে। আমার ভালো লেগেছে অধ্যাপক আলী রিয়াজের বরাবরই যে উনি যে ধরনের বিশ্লেষণ করেন, অত্যন্ত একাডেমিক, সেই একাডেমিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মূল ভরসার জায়গা যেটি উনি দেখাতে চেয়েছেন সেটি হলো বাংলাদেশ, চীন এবং ভারতের অবস্থান বাংলাদেশের বিষয়ে একেবারেই অভিন্ন, কিন্তু বাংলাদেশ মূল শক্তি কিন্তু এই তিন জায়গাতেই পেয়েছে, চীন, ভারত এবং রাশিয়া। চীন, ভারত এবং রাশিয়া যতক্ষণ বাংলাদেশের বিহাইন্ড দ্য সিন থাকছে, ততক্ষণ কিন্তু বাংলাদেশ সরকার কিংবা হাসিনা সরকারের অবস্থান ঠিক এরকমটি থাকবে। তবে পশ্চিমাদের সাথে বা হাসিনা সরকারের দূরত্ব আরও হয়তো বাড়বে, এবং সেটি আগামী কয়েকদিনের বা এক সপ্তাহের মধ্যেই প্রতিফলিত হবে এমনটি নয়। ওনার মতে এটি হয়তো অদূর ভবিষ্যতে সেটি পরিলক্ষিত হবে, এবং নিঃসন্দেহে হাসিনা সরকারের উপর বিশাল একটি চাপ পড়বে। তখন বুঝা যাবে হাসিনা সরকারের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। তাছাড়া বাংলাদেশের পত্রিকার দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য পত্রিকা প্রথম আলো, এই প্রথম আলোতেও কিন্তু একটি সংবাদ ছাপা হয়েছে, আপনারা সবাই দেখতে পেয়েছেন, এবং সেটি এখনও যারা পড়েননি তারা পড়ে নিতে পারেন। সেই সংবাদটিতে আছে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ, আন্তর্জাতিক উদ্বেগের কথা বিশেষ করে জানিয়েছে, এবং এই উদ্বেগ জানিয়েছে প্রায় 150 বিশিষ্টজন। সেই বিশিষ্টজনের উদ্বেগ সম্বলিত চিঠি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পৌঁছেছে। হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বিশ্বের যত নামি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, তারা সহ আরও রাজনীতিবিদ যারা শান্তির পক্ষে, মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা সবাই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন মানবাধিকার কমিশন যেন সঠিক ভূমিকাটি পালন করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে। আশা করি আপনারাও ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার কমিশনের অবস্থানটি জেনেছেন, এবং জাতিসংঘ বাংলাদেশের কাছে অলরেডি কিন্তু জানতে চেয়েছে, বা জাতিসংঘের লঘু সম্বলিত যানবাহন কিংবা হেলিকপ্টার ব্যবহার করা আছে আন্দোলন দমন করার জন্য, সেটি কিন্তু একটি চরম ইস্যু হয়ে আন্তর্জাতিকভাবে দেখা দিচ্ছে। এবং পাশাপাশি বাংলাদেশের যারা প্রবাসে বসবাস করছে তারাও কিন্তু প্রতিনিয়ত জোরালো প্রতিবাদ জানাচ্ছে, এবং এই মানবাধিকার লঙ্ঘন, নৃশংস হত্যা, বর্বরতার বিরুদ্ধে কথা বলছে। এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন প্রবাসের বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু রেমিটেন্স না পাঠানোর জন্য আহ্বান করেছে। বাংলাদেশের পত্রপত্রিকায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, কিংবা বাংলাদেশের চ্যানেলগুলো এখন যেহেতু ইন্টারনেট কিছুটা কাজ করছে, যদিও গতি খুব ভালো নাই, ব্যক্তিগত পর্যায়ে মোবাইল নেটওয়ার্ক এখনও চালু হয়নি, কিন্তু বাংলাদেশের টেলিভিশন কিংবা পত্রপত্রিকা ছাপা হচ্ছে, নিউজ পাচ্ছি, সেখানে কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর বিশাল চাপ পড়েছে, সেগুলো কিন্তু আসছে। সত্যিকার অর্থে বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করছে তারা যদি সত্যি বাংলাদেশ সরকারকে রেমিটেন্স না পাঠিয়ে চাপে ফেলতে চায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ভীষণভাবে সংকটের দিকে যাবে। পাশাপাশি বাংলাদেশের এই কারফিউ দিয়ে যতদিন সরকারের গদি রক্ষা করতে চাইবে, ততদিন কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হবে বলে ব্যবসায়ীরাও কিন্তু আশঙ্কা করছেন। তাছাড়া আমরা
ডিডব্লিউ বা ডয়েচে ভেলের একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। ডয়েচে ভেলের সংবাদটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি তাপসী নামে একজন অ্যাক্টিভিস্ট, যিনি আন্দোলনের কর্মী, তার সাক্ষাৎকার নিয়েছে। সেই তাপসী কিন্তু ক্লিয়ার করেছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিংবা কর্মীরা অত্যন্ত উদ্বেগ এবং শঙ্কার মধ্যে রয়েছে, কারণ তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে, তুলে নিয়ে যাচ্ছে এবং ইভেন তারা স্বীকারও করছে না, যার জন্য বলেছে যে সরকার মিথ্যা বলছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে মিথ্যা বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের ছাত্ররা বর্তমানে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এবং প্রাপ্তি তাপসী আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন পতিত হয়েছে, সেটা থেকে নর্মাল সিচুয়েশন বা স্বাভাবিক পরিস্থিতিতে আসার কোনো সম্ভাবনা উনি দেখছে না, কারণ সরকার বল প্রয়োগের দিকে গিয়েছে। দেখি তার সাক্ষাৎকারটি। Bangladesh authorities have taken 3 student leaders into custody in a move officials say was, quote, for their own safety. Joining me now from Dhaka is activist Prapti Taposhi. She's a student at Jahangir University. Hello, Prapti. What more can you tell us about the 3 student activists who have been detained? Okay, so the first thing is, thank you so much for letting me speak something. The 3 coordinators who has been the DB or the Detective Branch of Police has finally admitted that they're in their custody. But we have to know that they were in the hospital, in the civilian dresses. They kind of abducted our 3 coordinators. Right now, the students of Bangladesh is living in a war zone. They are living in complete terror, complete fear, because likewise our 3 coordinators, the normal students, the students who were in the roads for protesting, they are being abducted from their home. They are being abducted. They're being picked up from the roads. It's a grim picture you're painting there. I mean, regarding the 3 detained student leaders, the government says it needs to interrogate them for their own security after they were threatened. What do you make of that? I think they're just lying. The government of Bangladesh, the Prime Minister, Sheikh Hasina, she is just blatantly lying to the international media. They are actually trying to for our voice. They're actually trying to threaten us. So the courts have radically scaled back the quota system that was the trigger for student protests in the first place. Do you have any sense that things are going to return to normal now, or more of the same? Things are never going to return to normal now. The people of Bangladesh, the students of Bangladesh has this kind of anger in our heart. We have this kind of anger in our brain. We know that what is happening is not right. We know that our brothers are being killed. We know that our sisters are being killed and they are being abducted. They are being given false cases, false accusations, and they are being picked up in jail. And our families couldn't reach us. Our families couldn't talk to us. This can never be normal. We, the people of Bangladesh, the students of Bangladesh, will always talk against this fascist, this autocratic regime. Right. Prapti Taposhi in Dhaka. Thank you. অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্যারিস থেকে দ্য হিন্দু পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছে, সেইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পত্রিকাটিতে সাক্ষাৎকারে উনি বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং প্রশ্ন করেছেন সরকার কেন এই ধরনের সহিংস পরিস্থিতির দিকে ছাত্র আন্দোলনকে ঠেলে দিয়েছে। তো যার জন্য একমাত্র উপায় হলো এই সহিংসতা থেকে বেরিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার জন্য একমাত্র উপায় হিসাবে উনি ব্যাখ্যা করেছেন যে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দল মত নির্বিশেষে জামাত সহ সকল রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যমত্যের ডাক দিয়েছেন এবং তারা জানিয়েছে তাদের সংবাদ বিবৃতিতে, এটিও কিন্তু বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করেছে। 2-1 দিনের মধ্যেই তারা সবাই মিলে একটি বিবৃতি প্রকাশ করবে, পরবর্তী গতি প্রকৃতি জানাবে। কিন্তু তাদের দাবি একটাই, সেটা হলো বর্তমান সরকারের পদত্যাগ।
তো এই সমস্ত বিষয় যদি আমরা লক্ষ্য করি, আপাত দৃষ্টিতে বাংলাদেশের আন্দোলন খুব দমিত কিংবা থেমে গেছে মনে হলো, পরিস্থিতি কিন্তু অশান্ত রয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রচণ্ড রকম চাপের মধ্যেই পড়বে বলে মনে হচ্ছে। তাছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা আন্দোলনে নিহত হয়েছেন দীর্ঘদিন পরে হলেও আজকে উনি ঢাকা মেডিকেলে পরিদর্শন করতে গিয়ে বক্তব্য দিয়েছেন এবং সেখানে উনি ওনার ভারাক্রান্ত হৃদয়ে মায়া কান্না দেখানোর চেষ্টা করেছেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে দেখছিলাম জনগণের প্রতিক্রিয়া, আসলে সাধারণ জনগণ ওনার এই মায়া কান্নাকে গ্রহণ করেনি বলে সেটাই মনে হচ্ছে, বা কেনই বা উনি মায়া কান্না দেখাচ্ছে সেটাও নিয়েও অনেকেই প্রশ্ন করছে। যার জন্য আসলে আন্তর্জাতিক চাপ, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান, পাশাপাশি বাংলাদেশের ছাত্রদের নিরাপত্তাহীনতা, কারফিউ জারি দিয়ে সরকার পরিচালনা, প্রতিদিন মাত্র 6 ঘন্টা করে অফিস খোলা থাকছে। এখন এইভাবে কতদিন বাংলাদেশ চলবে এবং কারফিউ তুলে গেলে আসলে পরিস্থিতি কি হবে সেটাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে, আমরা কামনা করব বাংলাদেশ সঠিক পথেই থাকুক, কোনো ধরনের সহিংসতায় না গিয়ে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের যাত্রা হোক। ধন্যবাদ সবাইকে।